গুম্ফার ভিতরে প্রতিটা কোণায় জমে আছে চাপ চাপ ঘন কালো অন্ধকার। শুধুমাত্র বিশাল মূর্তির সামনে জ্বলা কয়েকটা মাখনের প্রদীপ আর বড় গোল পাত্রে জ্বলা একটা টিমটিমে মোমবাতির আলো চুঁইয়ে এসে কক্ষের মধ্যে মায়াবী আলো আঁধারি তৈরি করেছে। সেই ক্ষীণ আলোতে ভগবান বুদ্ধের মূর্তির সম্মুখে আবৃত চোখে ধ্যানে মগ্ন 3 লামা। মাঝের জন বাকি দুজনের থেকে অপেক্ষাকৃত এগিয়ে বসেছেন। তার অবস্থান বলে দিচ্ছে তার পদমর্যাদা, আর তার মুখের অজস্র বলিরেখা জানান দিচ্ছে তার বয়স। কিন্তু পাশের 2 লামার মুখ ঢেকে আছে অন্ধকারে। কয়েক মুহূর্ত পর প্রধান লামার ডান পাশের ব্যক্তি নিঃশব্দে এগিয়ে গেল মূর্তির বাম পাশের দেওয়ালের দিকে। সামান্য একটা শব্দ হলো, ভারী কোনো বাক্স খোলার শব্দ। শব্দটা কানে যেতেই তাড়াতাড়ি চোখ খুললেন প্রধান লামা। সঙ্গে সঙ্গে তার বাম পাশের ব্যক্তিটি দ্রুত তার সামনে এসে মেলে ধরল সরু চেনে বাঁধা একটি ক্রিস্টাল। প্রধান লামার চোখ জুড়ে ঘুম নামল, তবু অস্ফুটে অসংলগ্নভাবে উত্তর দিল সামনের ব্যক্তির। তারপর ধীরে ধীরে পাথরের মেঝের উপর ঢলে পড়ল তার শরীরটা। সময় শেষ হয়ে আসছিল। গুম্ফার সদর দরজা খোলার সময় হয়ে এসেছে। তাই অন্ধকারেও দ্রুত কাজ ছেড়ে গিয়ে দাঁড়ালো বিশাল কাঠের দরজার পিছনে। কিন্তু শেষ মুহূর্তে ঘটে গেল আরো ভয়ঙ্কর দুর্ঘটনা। এই সময় যে কোনো বাধা আসবে তা ভাবেনি সেই ব্যক্তি দুজন। মাথায় ভীষণ যন্ত্রণা নিয়েও বৃদ্ধ প্রধান লামার হাড় সর্বস্ব হাত সাঁড়াশির মতো চেপে ধরেছে দুজনের পা। আর মাত্র কয়েক মিনিট। এতদিনের পরিশ্রম জলে যেতে দিতে পারবে না তারা। আর তার জন্য সবকিছু করতে পারে ওরা, এমনকি মানুষ খুন পর্যন্ত। শুভ্রনীল বাগচি অর্থাৎ শুভদা পেশায় একজন প্রফেসর আর নেশায় গোয়েন্দাগিরি। তার কাকার ছেলে সাত্তকী, যার আদুরে নাম সাকেত বা সতু, সদ্য কলেজে 2nd ইয়ারে উঠেছে। আর তাদেরই সাথে শুভদার কলেজ স্ট্রিটের আড্ডাখানার একজন শখের লেখক, যার নাম রাধারমন মুখুজ্জে। এখনো পর্যন্ত 2-1খানি গল্প লিখেছেন ঠিকই, তবে ওই কলেজের ম্যাগাজিন বা ওই পত্রপত্রিকার জন্য, কিন্তু পরিচিতি তেমন একটা নেই। এই 3 জনের জড়ি দেখে অনেকের হয়তো ফেলুদা, তোপসে বা লালমোহন বাবুর খেয়াল আসলেও আসতে পারে, এবং সেটা অনর্থক নয়। তবে হ্যাঁ, এই 3 জনের যুগলবন্দি আর 5টা গল্পের থেকে একদমই ভিন্ন। বিদেশ বিভুঁইয়ে কোনো গোয়েন্দাগিরি হোক বা দেশীয় কোনো গুপ্তধনের খোঁজ, রহস্য কিন্তু জমবেই। সেই সঙ্গে চরিত্ররাও কিন্তু ডানা মিলবে গল্পের রাজ্যে। নমস্কার, অব্যক্ত অডিও স্টোরিজে আজকের বিশেষ নিবেদন লেখিকা পিয়ালি মণ্ডলের কলমে গোয়েন্দা অ্যাডভেঞ্চার কাহিনী সাংরিলা সরগরম। আজকের গল্পের নাট্যরূপ, নির্দেশনা এবং সূত্রধারের ভূমিকায়
রমাকান্ত, গল্পের গল্প পাঠে দীপম এবং অভিক, গল্পের মূল ভূমিকায় দেবাঞ্জন। তাহলে শুরু হচ্ছে আজকের আমাদের শারদীয়া স্পেশাল প্রজেক্ট উপলক্ষে প্রথম নিবেদন, বজ্র ড্রাগনের দেশে সাংরিলা স্বর্গরম। ঘড়িতে সময় দেখলাম বেলা 11টা। সেকেন্ড ইয়ারের পরীক্ষা শেষ বলে বিছানায় গা এলিয়ে দ্য 7 ওয়ান্ডার বইটা নিয়ে নাড়াচাড়া করছিলাম। বসন্তকাল, জানালার বাইরে বাগানের কিছুটা অংশ দেখা যাচ্ছিল। বই হাতে নিয়েও সেই জানালা দিয়েই চোখ চলে যাচ্ছিল বড় রুদ্র পলাশ গাছটার দিকে। কেমন যেন মন খারাপ চেপে ধরেছে কদিন ধরে। আসলে হয়েছে কি, বাবা মা বাড়িতে নেই, ভুটান ঘুরতে গেছে। আমাদেরও, মানে আমার আর শুভদারও যাবার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা পড়ে যাওয়ায় সে আশায় জল ঢালতেই হলো। আমার যাওয়া হচ্ছে না দেখে শুভদাও টিকিট ক্যান্সেল করে বই মুখে নিয়ে বসল। ওর যদিও মন খারাপ টারাপ সহজে হয় না, কিন্তু আমি এখনো সে বিদ্যে অর্জন করে উঠতে পারিনি। তাই বাইরের প্রকৃতির দিকে তাকিয়ে মনটা ভালো করতে চাইছিলাম, কিন্তু আমার দুঃখ বিলাসে বাধা পড়ল। আমি দেখতে এবং শুনতে পেলাম সবুজ অ্যাম্বাসেডারটা ভয়ানক শব্দে এসে থামল আমাদের গাড়ি বারান্দায়। বসার ঘরে শুভদা বই পড়ছিল। রাধারমণ বাবু পর্দা সরিয়ে ঘরে ঢুকে ধপ করে বসে পড়লেন সোফার উপর। আমিও পায়ে পায়ে গিয়ে বসলাম কোণের দিকের চেয়ারে। দেখলাম শুভদা রাধারমণ বাবুকে একবার আর চোখে দেখে আবার চোখ রাখল বইয়ের পাতায়। ও কিছু বলল না দেখে রাধারমণ বাবু ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেললেন। বোঝাই যাচ্ছে পেটের ভিতর খই ফুটছে, শুধু একটা ইশারার অপেক্ষা। এবার শুভদা মুখ খুলল। কি হলো রাধারমণ বাবু, সকাল থেকে পেটে কিছু পড়েনি মনে হচ্ছে। তা সাত সকালে কার জন্য ডাক্তারখানায় ছুটেছিলেন, আর পাণ্ডুলিপি ফেরত আনলেন কেন মশাই? রাধারমণ বাবু প্রচণ্ড দুঃখের মতো মুখ করে সোৎসাহে বলে উঠলেন, আরে মাই, আপনার ওই পর্যবেক্ষণ ক্ষমতাটার এক কোনাও যদি আমি পেতুম, তবে কি আর এদিন দেখতে হতো? হ্যাঁ, প্রথমত আপনার পকেটে কলমের জায়গাটা শূন্য, হাতঘড়িও নেই, মুখে হালকা দাড়ি আর পাঞ্জাবির 2 নম্বর বোতাম এক ঘরে এগিয়ে লাগানো। এসব কিছুই বলছি খুব তাড়াতাড়িতে বেরিয়েছিলেন। আর পাঞ্জাবির ডান দিকের হাতায় রক্তের দাগ লেগে শুকিয়ে গেছে। ওটা যে আপনার নয় সে তো আপনাকে অক্ষত দেখেই বুঝেছি। আর বড় খামটার ছেঁড়া মুখ, কিন্তু পাঠানোর ঠিকানা গড়পাড়ে। তারিখটাও বেশ কদিন আগের। আর কিছু বলতে হবে কি? না মাই, বুঝেছি। আসলে হলো কি, ওই সকালে ঘুম ভাঙতেই দেখি হরি মাছ কাটতে গিয়ে একদম রক্তারক্তি কাণ্ড ঘটিয়েছে। কোনো মতে তার হাতে গজ কাপড় জড়িয়ে ছুটলুম ডাক্তারের কাছে। সেখান থেকে ফিরে সবে জামা কাপড় ছাড়বো, প্রকাশকের ফোন। ভাবলুম একেবারে ঘুরেই আসি না হয়। সে তো বুঝলাম, কিন্তু পাণ্ডুলিপি ফেরত আনলেন কেন? আর বলবে না ময়, এখন নাকি পাঠক বড় গল্প উপন্যাস পড়তেই চায় না। ছোট গল্প, অণু, পরমাণু, প্রোটন, নিউটন, আরো কি কি জানো সব নাকি এখন ওই একেবারে হটকেক। আমি তো শুনেই অবাক মহায়। হ্যাঁ, পাঠক উপন্যাস পড়বে না, এও কি হয়? ব্যাস, তর্ক শুরু হয়ে গেল। আর অমনি আপনি রাগ করে পাণ্ডুলিপি ফেরত নিয়ে নিলেন? হ্যাঁ, আলবাত। আমার পুরনো প্রকাশক ঢের ভালো। ভেবেছিলুম নতুন প্রকাশক চাইছে যখন দিই একটা উপন্যাস। কিন্তু যাকে যাকে যাক, যা লিখতে পারিনি তা নিয়ে মিছে তর্ক করে কি লাভ? শুধু আর কিছু বলবেন না মহায়? হ্যাঁ, আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন। শ্রীধরকে বলছি কিছু খাবার দিতে, আর দুপুরেও এখানে খেয়ে নেবেন। তথাস্তু বলেই সানন্দে বাথরুমের দিকে চলে গেলেন।
এতক্ষণে শুভদা আমার দিকে দেখার অবকাশ পেল। কি রে, তোর আবার কি হলো? মুখটা মন বাংলার 5 করে আছিস যে? কাকু কাকিমার জন্য মন খারাপ করছে বুঝি? বলে হাসলো একটু। আমি কিছু না বলে চলেই আসছিলাম নিজের ঘরের দিকে, ঠিক সেই সময় বেজে উঠল ফোনটা। শুভদা উঠে এসে ধরতেই ফোনের ওপার থেকে একটা চেনা গলার স্বর মনে হলো শুনতে পেলাম। ভীষণ উত্তেজিত। শুভদার কপালে ভাঁজের সংখ্যা বাড়ছে। কি? আচ্ছা, আচ্ছা, তারপর? আচ্ছা, ঠিক আছে, চিন্তা করো না, যাচ্ছি। বলে রিসিভারটা নামিয়ে গিয়ে বসলো চেয়ারে। মুখটা বেশ কঠিন হয়ে উঠেছে শুভদার। কি হয়েছে বুঝতে পারছি না, কিন্তু খারাপ বা ভয়ঙ্কর কিছু একটা হয়েছে সেটা ওর মুখের অভিব্যক্তি বলে দিচ্ছে। আমি তাড়াতাড়ি ওর সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে শুভদা? জিনিসপত্র গুছিয়ে নে সাকেত, আমরা কাল বেরোবো। কোথায় যাব? বজ্র ড্রাগনের দেশে। মানে ভুটান? বাবা মায়ের কিছু হয়েছে শুভদা? ওরা ঠিক আছে, সুস্থ আছে। এখন যা বললাম কর। দেখলাম ও আবার ফোনের দিকে এগোলো। হ্যালো, জুপিটার ট্রাভেলস? হ্যাঁ, আমি শুভ্রনীল বাগচি বলছি। মিস্টার বক্সি আছেন? হ্যাঁ মিস্টার বক্সি, কাল দ্রুক এয়ারলাইন্সে পারো যাব। 3টে ইকোনমি ক্লাস হবে। ওকে, অনেক ধন্যবাদ মিস্টার বক্সি, ছাড়লাম তাহলে। বলে গিয়ে দাঁড়ালো বইয়ের আলমারির সামনে। নির্দিষ্ট বইটা তুলে এনে বসে পড়ল আবার। বুঝলাম ওকে জিজ্ঞাসা করে আর কোনো উত্তর পাবো না, অগত্যা ব্যাগ গুছোনোই শ্রেয়। আমি ঘরে গিয়ে আলমারি খুলে কাজে লেগে পড়লাম। রাধারমন বাবুকে দেখলাম আবার বসার ঘরে গিয়ে বসতে। ব্যাগ গুছাতে গুছাতে কানে এলো শুভদা রাধারমন বাবুকে বলছে, কি লেখক মশাই, যাবেন নাকি ড্রাগন দেখতে? ইয়ে মানে ওই ম্যাটিনি না নাইট শো? কোনো শো নয়, একদম সোজা ওদের দেশে। কি বলছেন বলুন তো মহায়? হ্যাঁ, একটু একটু খোলসা করে বলুন তো। ও সাত্তুকি ভাই, তোমার দাদা কি বলছে? আরে আপনি যে কি করে লেখক হলেন সেটাই ভাবি। আরে ড্রাগনের দেশ কাকে বলা হয় সেটা বুঝি জানেন না? মানে ভূ। আরে কি ভূত দেখার মতো করছেন? কাল আমরা ভুটানের উদ্দেশ্যে ফ্লাইট ধরছি, যাবেন কি? আরে যাবো না মানে? হ্যাঁ, আলবাত যাবো, কিন্তু হঠাৎ ভুটান কেন মহায়? হ্যাঁ, সে কাল গেলেই দেখতে পাবেন। 8:30টায় ফ্লাইট, কম বেশি 1.5-2 ঘন্টা লাগার কথা। ভোর 5:30টায় বেরোবো, তৈরি হয়ে আসবেন। রাধারমন বাবুকে কথাগুলো বলে এবার আমাকে উদ্দেশ্য করে বলল, আমি একটু বেরোলাম সাকেত, ফিরতে দেরি হবে, তোরা খেয়ে নিস আর একটু সজাগ থাকিস, ফোন এলে অবশ্যই ধরবি। বলেই নিজের ঘরে গিয়ে জামা কাপড় বদলে দ্রুত পায়ে বেরিয়ে গেল। আমি এবার গিয়ে বসলাম বসার ঘরে। আমাকে দেখে রাধারমন বাবু হেসে জিজ্ঞাসা করলেন, আচ্ছা সাত্তুকি ভায়া, শুভ বাবু হঠাৎ ভুটান কেন যাচ্ছেন বলতে পারো? ওনাকে কিন্তু খুব ওয়ারিড দেখালো ভায়া। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম এবং যাওয়ার কারণটা যে আমিও ঠিক জানি না সেটাও জানিয়ে দিলাম। রাধারমন বাবু একটা বাউল গানের সুর ভাঁজতে ভাঁজতে কাউচের হাতলে টোকা মারতে মারতে বললেন, চলো সাত্তুকি ভাই, তবে ঘুরেই আসা যাক সেই ড্রাগনের দেশে। আমি কিছু না বলে শুধু মাথা হেলালাম সামান্য। দুপুরে খাওয়া দাওয়ার পর রাধারমন বাবু খানিকক্ষণ বসে তারপর বাড়ির দিকে রওনা দিলেন। ঘড়ির কাঁটা তখন 3:30 ছুঁই ছুঁই। শুভদার দেখা নেই, কোনো ফোনও আসেনি। তাই 7 ওয়ান্ডারের উপর মাথা রেখে কখন যে ঘুমিয়ে গেছিলাম বুঝতে পারিনি। ঘুম ভাঙল শুভদার ডাকে। ধরফর করে উঠে বসলাম। বাইরে ততক্ষণে ধোঁয়া ধোঁয়া অন্ধকার নেমেছে। আমি চোখ কচলে শুভদাকে বললাম, কখন এলে তুমি? খেয়েছো কিছু? এসেছি 4:30 নাগাদ, তুই ঘুমোচ্ছিস দেখে আর ডাকিনি। কোথায় গেছিলে? কোথায় নয়, বল কোথায় কোথায় গেছিলাম।
প্রথমে থানা, তারপর ন্যাশনাল লাইব্রেরি, আর আসার সময় শিবু জ্যাঠার বাড়ি হয়ে ফিরলাম। বলছি, বাবা মা ঠিক আছে তো? কিছু যে একটা ঘটেছে বুঝতে পারছি, কিন্তু বসার ঘরে আয়, চা খেতে খেতে বলছি। বলে শুভদা বেরিয়ে গেল। আমিও বাথরুম থেকে ফ্রেশ হয়ে গিয়ে বসলাম বসার ঘরে। শুভদা গরম চায় পরপর বেশ কয়েকবার চুমুক দিয়ে বলল, গুরু পদ্মসম্ভব, মানে যিনি তান্ত্রিক বৌদ্ধ ধর্মের প্রবর্তন করেন, তিনি তিব্বত থেকে ভুটানে আসেন 17th সেঞ্চুরি এডিতে। কিংবদন্তি আছে যে তিনি নাকি একটি বাঘিনীর পিঠে চেপে পাহাড়ের উপরের একটি গুহায় পৌঁছান। অবশ্য এ নিয়ে আরও বহু কিংবদন্তি রয়েছে। যেমন আরেকটি সূত্র থেকে জানা যায়, সেই সময় যে রাজবংশ রাজত্ব করছিল তাদের গিয়ালমো নিজে রূপান্তরিত হন বাঘিনীতে, এবং উনি পিঠে করে পৌঁছে দেন গুরু পদ্মসম্ভবকে। আর পাহাড়ের এরকম ভয়ঙ্কর একটা ক্লিফেতে 3 বছর 3 মাস 3 দিন এবং 3 ঘন্টা যাবৎ সাধনা করেন উনি। যেহেতু ওনার সাথে থাকা বাঘিনী সেই গুহাতে বাস করত, সেহেতু গুহার নাম হয় টাইগার নেস্ট বা বাঘের বাসা। এরপর 1862 খ্রিস্টাব্দে এখানে মনাস্ট্রি নির্মিত হয়। হ্যাঁ, কিন্তু হঠাৎই টাইগার নেস্টের ইতিহাস বলতে বসলে কেন? আর গিয়ালমোটা কি জিনিস? ভুটানি ভাষায় গিয়ালমো মানে মহারানী, আর ছগিয়েল মানে মহারাজা, বুঝলি? আচ্ছা, বাবা কি ওই টাইগার নেস্টে গিয়েছিল? ওরা কি কোনো বিপদে পড়েছে শুভদা? ঠিক। তুই যে এটা এত পরে কেন বুঝলি সেটাই বুঝতে পারলাম না, কিন্তু চিন্তা করিস না, কাকু কাকিমা একদম ঠিক আছেন। আর কাল তো আমরা পৌঁছেই যাচ্ছি, মাত্র ঘন্টা দেড়েকের ব্যাপার। কিন্তু ওখানে কি হয়েছে বললে না তো? মনাস্ট্রির প্রধান লামা খুন হয়েছেন, সঙ্গে দুর্মূল্য 2টো পুঁথি গায়েব, যেগুলো নাকি গুরু রিম্পোচের নিজের লেখা পুঁথি। গুরু রিম্পোচে কে আবার? গুরু পদ্মসম্ভবেরই আর একটা নাম। আচ্ছা শোন, আমার কিছু কাজ আছে, ঘরে গেলাম, খুব প্রয়োজন ছাড়া ডাকবি না। আর তুই পারলে একটু ভুটান সম্পর্কে পড়াশোনা করে নে এই ফাঁকে। বলে ও দি ড্র্যাগন কান্ট্রি বইটা টেবিলে রেখে দিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমার অনেক কিছু জানতে ইচ্ছে করছিল, কিন্তু এখন যে শুভদার মুখ থেকে আর কিছুই বের করা যাবে না সেটা খুব ভালো করে জানি। অগত্যা টেবিল থেকে বইটা তুলে পাতা উল্টাতে শুরু করলাম। পারো এয়ারপোর্ট তৈরি হওয়ার আগে ভুটান আসতে গেলে হয় বাগডোগরা থেকে গাড়িতে জয়গাঁ হয়ে ভুটানের প্রবেশদ্বার ফুটশিলিংয়ে পৌঁছানো যেত, আর নয়তো ট্রেনে হাসিমারা স্টেশন, সেখান থেকে গাড়িতে ফুটশিলিং। অবশ্য শুভদা বলেছিল এই নামটা নিয়ে নাকি বেশ কিছু মতান্তর আছে। কেউ বলে ফুন্টশোলিং, আবার কেউ ফুন্টশিলিং। কিন্তু পুরনো সব অ্যাটলাসে আর ভ্রমণ কাহিনীতে একে ফুনছোলিং নামে উল্লেখ করা হয়েছে। পারো এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে ওঠা পর্যন্ত এই আলোচনাই চলছিল। রাধারমণ বাবু বেশ কিছুক্ষণ ধরে 3টে নাম উচ্চারণ করার চেষ্টা করে শেষে সিটের উপর ধপাস করে বসে হাঁফ ছেড়ে বললেন, দূর ভয়, শিলিং শলিং অত মনে রাখা যায় নাকি? হ্যাঁ, আমার যখন যে নাম মনে আসবে সেটা দিয়েই কাজ চালাবো, ব্যাস। বলে উনি জানালার বাইরের দিকে চোখ রেখে একেবারে যেন বমকে গেলেন। আমি ওনার পাশেই বসেছি, সামনে শুভদা। আমি রাধারমণ বাবুকে একটু ঠেলা দিলাম। কি হলো, অমন হাঁ করে দেখছেন কি? যদিও একটাও মাছি দেখছি না, কিন্তু অন্য কিছু দিব্যি ঢুকে যাবে তো। আহ, দেশটা দেখো একবার সাত্তুকি ভায়া, তোমারও মুখ হাঁ হয়ে যাবে। চোখ আমার আগেই গেছিল। সত্যি অবাক করা সুন্দর বটে। শুভদা পিছনে চেয়ে একটু হেসে বলল, ভুটান শব্দের অর্থ জানিস? জানি তো, ভূ উত্থান। সাবাস, একদম ঠিক। তবে ভূ উত্থান কিন্তু একটা সংস্কৃত শব্দ, যার অর্থ উঁচু ভূমি। বলে শুভদা আবার নিজের নোটবুকে ব্যস্ত হয়ে গেল। গাড়ি চলেছে পারো শহরের দিকে। যত এগোচ্ছি তত যেন আরো কৌতূহল বাড়ছে শহরটাকে ঘিরে তৈরি হওয়া রহস্যটাকে জানার।
শুভদা আগেই বলেছে সেদিন নাকি তাকসাং গোল্ডায় মানে টাইগার নেস্টে ওই ঘটনা ঘটেছিল ঠিক দুপুরে, যে সময়টা সমস্ত দর্শনার্থীদের জন্য গুম্ফার দ্বার বন্ধ করে দেওয়া হয়। দুপুর 2টোয় বন্ধ হয়ে আবার 1 ঘন্টা পর মানে 3টের সময় খুলে দেওয়া হয় দরজা। কিন্তু এই বিরতির সময়ও বহু সংখ্যক দর্শনার্থী গিয়ে পৌঁছান উপরে। আরও বেশ কিছু পর্যটকের সাথে বাবা মাও পৌঁছেছিল সেই অবরুদ্ধ দ্বারের সামনে। তারপর নির্দিষ্ট সময় পরেই বাইরের দ্বার রক্ষীদের হাঁকাহাঁকিতে খুলে গিয়েছিল দরজা। কিন্তু ভিতরে গিয়েই সবাই স্তম্ভিত হয়ে যায়। মেঝের উপর রক্তাক্ত হয়ে পড়ে আছে প্রধান লামা। তবে তখনও তার প্রাণ ছিল, আর গুরু পদ্ম সম্ভবের পুঁথি যে চুরি হয়েছে সে কথাটাও উনিই বলেন কোনো মতে। আর তারপরেই অবশ্য বাবা নাকি বলেছে যে প্রধান লামা মারা যাওয়ার পরও ভিতরের কোনো কক্ষ থেকে শব্দ আসছিল গোঙানির। সেদিকে এগিয়ে গিয়ে দেখে অন্যান্য লামাদের মুখ হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে। তারপরেই শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি, চিৎকার। যে কোনো উপায়ে সবাই বেরিয়ে আসতে চায় মনাস্ট্রির বাইরে, কিন্তু ততক্ষণে প্রচার হয়ে গেছে ঘটনাটা। তাই বাইরে পাহারারত পুলিশ এবং গুম্ফার নিজস্ব দ্বাররক্ষীরা আটক করে উপস্থিত সমস্ত দর্শনার্থীদের। বাবা মাও ছিল সেই দলে। রাধারমণ বাবু শুনেই চোখ বড় বড় করে নিজস্ব কায়দায় বলে উঠেছিলেন, বলেন কি? হাইলি সাসপিশাস মহাই। এরপর সবাইকে নিয়ে যাওয়া হয় পারো পুলিশ স্টেশনে। ঘটনাটা ঘটেছিল গত পরশুদিন। সেদিন রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে নাকি কাউকে ছাড়া হয়নি। অগত্যা কাল বাবা পুলিশের পারমিশন নিয়েই ফোন করেছিল শুভদাকে। তবে সকালে খবর পেয়েছিলাম যে বাবা মা সহ আরও বেশ কিছু জনকে ছেড়ে দিলেও হোটেল ছাড়ার অনুমতি মেলেনি। অতএব বাবা মা আটকে পড়েছে এই সাংরিলার রহস্যের জালে। ভুটানের এই সাংরি-লা নামটা আমি একটা ভ্রমণ কাহিনী থেকে পেয়েছি। এই নামের পিছনে একটা কারণ আছে। বেশ কিছু বছর আগে পর্যন্ত এই জায়গাটা নাকি এতটাই দুর্গম এবং অজানা রহস্যে মোড়া ছিল যে এই দেশের সরকার সেখানে ঘোরবার অনুমতি দিত না বিদেশি পর্যটকদের। তাই এদেশে কেউ কেউ বলতেন দ্য লস্ট হরাইজন, আবার কেউ জাংখা ভাষায় প্রাচীন পৌরাণিক মায়াবী শহরের নামে নামাঙ্কিত করেন সাংগ্রিলা। আচ্ছা মহাই, ওগুলো কি বলুন দেখি? রাধারমণ বাবুর কথায় ভাবনায় ছেদ পড়ল। উনি দেখলাম রাস্তার পাশে চতুষ্কোণ ভিতের উপর সরু থেকে মোটা হয়ে আসা ছাতার মতো ঘণ্টা বলা কিছুকে নির্দেশ করছেন। অবশ্য প্রশ্ন করেছেন শুভদাকে। জিনিসটা আমিও দেখলাম। ভালো করে দেখে শুভদা বলল, সরতেন। সেটা আবার কি মহাই? সরতেন মানে সমাধিক্ষেত্র। আর ওটার উপরে যে সূর্যের মতো জিনিসটা দেখছেন ওটাকে বলে নিমা দাওয়া। নামটা মনে রাখবেন, আপনার গল্পে কাজে লাগবে। বলে শুভদা রাস্তার অন্য পাশে একটা ভদ্রলোকের উপর চোখ নিবদ্ধ করল। আমারও চোখ চলে গেল সেদিকেই, কিন্তু মুহূর্তের মধ্যেই আমাদের গাড়িটা লোকটাকে ক্রস করে এগিয়ে এলো। তবে ওই এক পলক দেখেই মনে হলো লোকটাকে কোথায় যেন দেখেছি। কথাটা শুভদাকে বলতেই যাচ্ছিলাম, কিন্তু তার আগেই ও নিজেই বলল, ফ্লাইটে ছিল আমাদের 3টে রো আগে। এবার নামতে হবে, হোটেল সংকুইন এসে গেছে। ও বলতে বলতেই ড্রাইভার পেনজি গাড়ি দাঁড় করিয়ে দিয়েছেন। আমরা সব জিনিসপত্র নিয়ে নেমে যেতে উনি ওদের ভাষায় নমস্কার জানিয়ে বিদায় নিলেন। একটা প্রধান রাস্তা, তার দুপাশে ভুটানি শিল্পশৈলীর চিহ্ন বহন করা দারুণ কারুকার্যময় বাড়ি দেখে সত্যিই এক লহমায় মুগ্ধ হতে হয়। শান্ত সুন্দর পুরনো এই শহরটায় যেন কোথাও কোলাহলের চিহ্ন মাত্র নেই। মানুষগুলোরও যেন কোনো তাড়া নেই, মুখে স্মিত হাসি সর্বক্ষণ। পরনে ওদের জাতীয় পোশাক বাকু। তবে গাড়িতে ওঠার পর থেকেই যে গন্ধটা পাচ্ছিলাম সেটার রহস্য এতক্ষণে বুঝতে পারলাম।
একটু ভালো করে দেখে বোঝা যায় এখানকার বেশিরভাগ লোকজন পান খেতে ভারী ভালোবাসে, আর ফর্সা মুখে রঞ্জিত ঠোঁট বেশ ভালোই লাগছে দেখতে। আসার সময় ড্রাইভারজির মুখেও ছিল কিন্তু অদ্ভুত একটা গন্ধ। সে কথা শুভদাকে বলতেই ও বলল, গুয়া পানের নাম শুনিসনি? ওই পানে কি সুপুরি দেয় জানিস? নাম শুনেছি বটে, কিন্তু সুপুরি। শুভদা ওনাকে থামিয়ে দিয়ে হোটেলের সিঁড়ি ধরে উপরে উঠতে উঠতে বলল, কাঁচা সুপুরি গাছ থেকে পেড়ে 1 বছর মাটির তলায় পুঁতে রেখে পচানো হয়, তারপর সেটা তুলে ধুয়ে ব্যবহার করা হয় পানে। যেমন বিটকেল গন্ধ আর তেমন নেশাও হয় শুনেছি। খাবেন নাকি একটা? আমিও বেশি রাতে খাবার পর টেস্ট করবো একটা। শুভদার আজকাল এই দুপুরে আর রাতে খাবার পর পান খাবার অভ্যাস হয়েছে, কিন্তু ভুটানে এসেও যে এত সহজে সেটা পাওয়া যাবে ভাবতে পারিনি। প্রায় বিকেল গড়িয়ে এসেছে। বাবা মা দুজনেই ওই হোটেলেই ছিলেন। আমরা পৌঁছাতে যেন একটু আশ্বস্ত হলেন। বাবাই আমাদের জন্য ঘর বুক করে রেখেছিলেন, শুভদা আর আমার জন্য একটা ঘর, আর তার পাশে রাধারমন বাবুর জন্য আরেকটি। ঘরে ঢুকে জানালার দিকে চোখ যেতেই এতটা রাস্তার ক্লান্তি ম্যাজিকের মতো উধাও হয়ে গেল। চারপাশ পাহাড়ে ঘেরা এক মনোমুগ্ধকর পরিবেশ। দূরে একটা তাল জাতীয় কিছু চোখে পড়ল। নিচে পাহাড়ি রাস্তায় কতগুলো ইয়াক চোখে পড়ল। উফ, এখানে ঠান্ডা বেলা বাড়ার সাথে সাথে ক্রমেই যেন বেড়ে চলেছে। শুভদা দেখলাম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে বলল, শোন, আমি একটু বেরোলাম, তুই কাকু কাকিমা আর রাধারমন বাবুকে সঙ্গে নিয়ে লাঞ্চ সেরে নিস, আমি বাইরে কিছু খেয়ে নেব। এটুকু বলেই আমাকে কিছু বলার সময় না দিয়েই বেরিয়ে গেল। অগত্যা আমিও তাড়াতাড়ি স্নান সেরে রাধারমন বাবুকে ডাকতে গেলাম। খিদেও পেয়েছিল ভীষণ, আর বাবাও বলল, শুভ যখন বলছো বাইরে খাবে, আমাদের লাঞ্চ করে নিতে, তখন আর দেরি করে লাভ নেই। চলো সব, আমি লাঞ্চের জন্য বলে এসছি। সেই ভালো ভেবে খাবার ঘরের দিকে এগোলাম। লাঞ্চ সেরে রাধারমন বাবু বাবাকে বললেন, মানে খাওয়াটা একটু বেশি হয়ে গেল, একটু তবে গড়িয়ে নি, হ্যাঁ কি বলেন? বলেই নিজের ঘরের দিকে চলে গেলেন। আমি মা বাবার ঘরে গিয়ে বসলাম। টুকটাক কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিলাম। মায়ের ডাকে ঘুম ভাঙল। শুভদা নাকি ফিরে এসেছে, আমাকে ডেকেও গেছে। তাই তাড়াতাড়ি উঠে আমার আর শুভদার জন্য বরাদ্দ ঘরে গিয়ে ঢুকলাম। শুভদা নোটবুকে কিছু একটা লিখছিল। আমাকে দেখে একটু হেসে বলল, কিরে, জব্বর ঘুম দিলি তো? আচ্ছা বস, আমি ফ্রেশ হয়ে আসি। বলে তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে গেল। সেই ফাঁকে আমি গিয়ে দাঁড়ালাম জানালার সামনে। অপূর্ব দৃশ্য। পাহাড়ের কোলে ধীর পায়ে অস্ত যাচ্ছে কমলা রঙা সূর্য। পশ্চিম আকাশটা যেন সিঁদুর খেলায় মেতেছে, আর সেই তেরচা আলো এসে পড়েছে নদীর জলে, চিকচিক করছে। সোনার গুঁড়ো মিশিয়ে দিয়েছে যেন কেউ। দেখতে দেখতে এতটাই বিভোর হয়ে গিয়েছিলাম যে পিছনে কখন শুভদা এসে দাঁড়িয়েছে বুঝতে পারিনি। চমক ভাঙল ওর ডাকে। এই নদীর নাম কি জানিস? পারচু। সাবাস সাকেত, এদেশে নদীকে চুই বলে। আচ্ছা শোন, তোরা হালকা কিছু স্ন্যাক্স খেয়ে বিশ্রাম নে, আমি একটু বেরোলাম। আবার বেরোবে? তুমি কিছু খাবে না? বেরোতে একটু হবেই, আর আমি ফিরে খেয়ে তারপর রুমে এসেছি। কোনো চিন্তা নেই, কাকু কাকিমার খেয়াল রাখিস কেমন? বলে ও বেরিয়ে গেল। কথায় কথায় বাইরে অন্ধকার নেমে এসেছিল, আর বেশ ঠান্ডাও লাগছে। 1 কাপ গরম কফি খেলে মন্দ হয় না ভেবে আমিও দরজা লক করে বেরিয়ে এলাম। শুভদা সিঁড়ি ধরে নিচে নেমে যেতে রাধারমন বাবুকে ডেকে বাবা মায়ের ঘরে গিয়ে ঢুকলাম। রাতেও একটু তাড়াতাড়ি ডিনার সেরে নিলাম সবাই। শুভদাই বলেছিল আসলে পরের দিন ভোরে বেরোতে হবে, চড়তে হবে প্রায় 3000 ফুট উপরে। এদিকে এতটা পথের ক্লান্তিও ছিল, তাই ঘুম খুব প্রয়োজন।
রাধারমণ বাবু নিজের ঘরে চলে গেলেন, বাবা মাও তাই। কিন্তু আমাকে শুতে বলে শুভদা দেখলাম নিজের নোটবুক নিয়ে বসেছে। জানালা দিয়ে বাইরের আকাশ দেখতে দেখতে দু চোখ জুড়ে ঘুম নেমে এলো আমার। সকাল 8:30। টাইগার নেস্ট গুম্ফা পৌঁছানোর প্রায় অর্ধেকটা পথ উঠে এসেছি। সকালের মিঠে রোদ এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছে আমাদের। হালকা হিমেল হাওয়ায় ক্লান্তি দূর হয়ে যাচ্ছে নিমেষেই। এতটা উপর থেকে পারো শহরটাকে দেখতে বেশ লাগছে। অনেকটা সকালে বেরিয়েছিলাম, কারণ শুভদা বলেছে দুপুরের আগে নিচে নেমে যেতে হবে। ওর নাকি অন্য কাজ আছে, তাই একটু তাড়াতাড়ি পা চালাতে হচ্ছে। উপরে উঠতে উঠতে মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়তে হচ্ছে আমাদের। এতটা উপরে অক্সিজেনের পরিমাণ কম থাকায় শ্বাসকষ্ট হয়। রাধারমণ বাবু সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আমিও বিশ্রাম নিয়ে নিচ্ছে ওনার সঙ্গে। তবে শুভদা দিব্যি তরতর করে উপরে উঠছে। মাঝে মাঝে আবার চুলের কাঁটার মতো পথের বদলে স্টিফ ঢাল বরাবর শর্টকাট ধরে উপরে উঠে যাচ্ছে। রাধারমণ বাবু তো ওর ওঠা দেখে হাঁফাতে হাঁফাতে বলেই ফেললেন, ও হায়, আরে আপনি আগের জন্মে পবনপুত্র ছিলেন নাকি? হ্যাঁ, ও সাত্তকী ভায়া, তুমি দেখো আমি ঠিক বললুম কিনা। শুভদা আগের বছর মাউন্টেনিয়ারিংয়ের একটা কোর্স করেছিল বটে, কিন্তু এখন আর সে কথা রাধারমণ বাবুকে মনে করালাম না। হাঁটছিলাম আপন মনে। মাঝে মাঝে ফোনটা বের করে ছবি তুলে নিচ্ছি, তারপর আবার হাঁটা। সামনে শুভদা, মাঝে আমি, পিছনে লাঠি হাতে রাধারমণ বাবু। এখানে ওঠার আগে গুম্ফা দর্শনের জন্য নিচে টিকিট কাটার সময় আমরা সবাই একটা করে লাঠি ভাড়া নিয়েছিলাম। সেটার উপর ভরসা করেই উঠে এসেছি এতটা। খুব কাছ থেকে দেখা যাচ্ছে সোনার পাতে মোড়া চূড়া বিশিষ্ট গুম্ফাটা। সেটাই দেখছিলাম। হঠাৎ একজন এসে ধাক্কা মারল শুভদাকে। ব্যাপারটা এতটাই আচমকা ঘটল যে শুভদা টাল সামলাতে না পেরে এসে পড়ল আমার আর রাধারমণ বাবুর উপর। তারপর তিনজনেই পড়লাম কাঁটা ঝোপে ভরা গাছগুলোর উপর। সামান্য কাটা চেরা হলেও তেমন কিছু হয়নি, কিন্তু কাঁটা ঝোপের উপর না পড়ে উল্টো দিকের খাদে পড়লে আমাদের শরীরের আর কোনো ট্রেস পাওয়া যেত কিনা সন্দেহ। কিন্তু সেবারের মতো বেঁচে গিয়ে উঠে দাঁড়ালাম সবাই। ঘটনাটা সেকেন্ডেরও কম সময় ঘটে যাওয়ায় আমরা কিছু বোঝার আগেই সে লোক ততক্ষণে মিশে গেছে ভিড়ের মধ্যে। গায়ে স্থানীয় ভুটানিদের পোশাক ছিল, অতএব তাকে খুঁজে বের করা যে সহজ নয় সেটা বুঝে আবার পা চালালাম সবাই। সাড়ে 10টা নাগাদ আমরা যে যার পাশ দেখিয়ে ঢুকে পড়লাম গুম্ফার ভিতর। গুহার ভিতরে বলেই হয়তো ভিতরটা এত অন্ধকার আর ঠান্ডা। সামান্য কয়েকটা প্রদীপ আর মোমবাতি সেই কালো অন্ধকার দূর করতে অক্ষম। আমি আর রাধারমণ বাবু ঘুরে ঘুরে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম সব কিছু। ও বলা হয়নি, শুভদা আগের দিন পারো পুলিশ স্টেশনে গিয়েছিল। দুজন অপরাধীর ফেলে যাওয়া লামাদের গাঢ় মেরুন রঙের পোশাক দেখিয়েছে এবং তার একটার মধ্যে নাকি বেশ কিছুটা জায়গা ছেঁড়া আছে। ওকে দুজন স্টাফ চিনতেও পেরেছে, কিন্তু হুকুম করা হয়েছে ও যেন এ দেশের কোনো কিছুতে নাক না গলায়। কিন্তু শুভদা তো সেই শুনে বসে থাকার লোক নয়। আমরা ঘুরতে ঘুরতেই দেখতে পেলাম শুভদা সব লামাদের সাথে আলাদা আলাদাভাবে কথা বলে নিচ্ছে। প্রায় আধ ঘন্টা পর গুম্ফা থেকে বেরিয়ে আসলাম আমরা। তখন দেখতে পেলেও লামাদের সঙ্গে ওর কথোপকথন কিছুই বুঝতে পারিনি, তাই বেরিয়ে এসে ছোট্ট কাঠের সেতুটা পেরোতে পেরোতে বললাম, কি কথা হলো শুভদা? ধৈর্য ধর, পরে বলবো। এখানে বিশেষ কিছু বলা সম্ভব নয়, চারপাশটা একটু ভালো করে দেখ আগে। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে দ্রুত হাঁটতে শুরু করলো। রাধারমণ বাবু খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে তারপর কি বুঝে উনিও পিছু নিলেন।
আমি অবশ্য শুভদা বলার সঙ্গে সঙ্গেই চোখ ঘুরিয়েছিলাম চারপাশে। সেদিনের সেই লোকটা যাকে পারো শহরে ঢোকার সময় দেখেছিলাম, সে দেখি কয়েক ধাপ সিঁড়ির ওপারে যে খোলা ছাদের মতো অংশ রয়েছে সেখানে দাঁড়িয়ে আছে নির্বিকারভাবে। যদিও স্থানীয় সকলকে কেমন যেন এক দেখতে মনে হলেও এই লোকটাকে খুব সহজেই চিনে নিয়েছিলাম। ওর প্রায় ঘাড় পর্যন্ত নেমে আসা চুল আর তার উপর পরা রংচঙে নেপালি টুপি দেখে আরো ভালো করে চোখ চালিয়ে দু একজনকেও কেমন যেন সুবিধের মনে হলো না। রাধারমণ বাবুর কথায় সাসপিশাস ব্যাপার মহাই। দুপুর 1টার দিকে আমরা নিচে নেমে এসে উঠে বসলাম গাড়িতে। সকালে প্রেমজিকেই বলা ছিল 8 ঘন্টার মধ্যেই উনি পৌঁছে দিলেন হোটেল সংকুইন। বাবা বাইরে অপেক্ষা করছিলেন, আমাদের দেখে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এই তোরা তাড়াতাড়ি স্নান করে খেয়ে আয়, আমি লাঞ্চের অর্ডার করে দিচ্ছি বলে উঠে গেলেন কাঠের সিঁড়ি দিয়ে। দুপুরে খাবার পর ঘণ্টাখানিক বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম। শুভদা অবশ্য বলেছিল, তোরা থাক, আমি না হয় ঘুরে আসি। কিন্তু পারো শহরের মিউজিয়াম দেখার লোভ সামলাতে পারলাম না কিছুতেই। হোটেল থেকে মিনিট 7 পথ। একটা পান মুখে পুরে শুভদা হাঁটতে হাঁটতে বলল, এটা কিন্তু আসলে মিউজিয়াম ছিল না, ছিল পারোর প্রথম জং। পরে এটাকে জাদুঘর বানানো হয়। যদি ওই সাদা রঙের গোলাকার দেখতে বাড়িটাকে এক ঝলক দেখে জং ভাবতে কষ্টই হবে। আমি আর রাধারমণ বাবু মিউজিয়ামের নিচের তলা ঘুরে উপরে গিয়েছিলাম। সেখানে এমন সব অশ্লীল কিছু মূর্তি আর শোপিস রয়েছে যা দেখে দুজনেই পড়লাম ভারী অস্বস্তিতে। অগত্যা নিচের নামার সিঁড়ির দিকেই এগোলাম। উপরের তলা ঘুরে নিচে নেমে দেখলাম শুভদা তখনও মিউজিয়ামের দেখভালের দায়িত্বে থাকা ভদ্রলোকের সাথে অফিস রুমে কথা বলছে। বাইরে থেকে তাংখা নাগ পোলো মো ইত্যাদি কয়েকটা শব্দ কানে এলো। তারপরেই আমাদের পায়ের শব্দ পেয়ে শুভদা ভদ্রলোককে নমস্কার জানিয়ে বেরিয়ে এলো। মিউজিয়াম থেকে বেরোতে বেরোতে শুভদাকে জিজ্ঞেস করলাম, তাংখা তো জানি, কিন্তু নাগপো লামো কি? শুভদা আমার দিকে ফিরে চোখ কটমট করে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, মহাদেব আর মহাকালী, কিন্তু লুকিয়ে অন্যের কথা শোনা ভেরি ব্যাড ম্যানার। সাত্তকী। আমি তাড়াতাড়ি কৈফিয়তের সুরে বলতেই যাচ্ছিলাম যে লুকিয়ে শুনিনি, কানে এসেছে তাই। কিন্তু তার আগে একটি বছর 14-15 স্থানীয় ছেলে এসে শুভদার হাতে একটা চিরকুট গুঁজে দিয়ে নির্দিষ্ট দিকে ইশারা করে দেখিয়েই হাঁটতে শুরু করলো। শুভদা সেটা খুলতেই আমি আর রাধারমণ বাবু ঝুঁকে পড়লাম। পরিষ্কার বাংলায় লেখা, চলে আসুন মিস্টার বাগচি, দরকার আছে, ইটস ভেরি আর্জেন্ট। ছেলেটির পিছু পিছু বেশ কিছুটা গিয়ে একটা খেলার মাঠ পাশ কাটিয়ে পৌঁছালাম বেশ পুরনো একটা বাড়িতে। পাড়োর অন্যান্য বাড়িগুলোর মতোই গঠন, তবে রং ক্ষয়ে যাওয়া বাড়িটার দৈন্য দশা তাকে পুরো বাড়ির রূপ দিয়েছে। নকশা কাটা ভারী কাঠের দরজা ঠেলে ভিতরে ঢুকলো ছেলেটা। পিছনে শুভদা, তারপরে আমি আর রাধারমণ বাবু। ছেলেটা একটা বন্ধ দরজার সামনে ইশারা করে আবার ফিরে গেল। বন্ধ দরজার ওপারে কি আছে বা কে আছে সম্পূর্ণ অজানা। দেখলাম শুভদার ডান হাত চেপে ধরল ওর পকেটে রাখা পিস্তলটা, আর বাম হাত দিয়ে ঠেলে দিল দরজাটা। আরে আসেন মিস্টার বাগচি, আসেন। খোকা বাবু আছেন। আরে আঙ্কেলজি আসেন আসেন। ঘরের ভিতরে একটা কাঠের সোফা সেট, সামনে একটা কাঁচের টেবিল। সোফার একদিকে বসে আছেন কোটরে ঢোকা ধূর্ত চোখ ছোট নাকওয়ালা লোকটা, মুখে আকর্ণ বিস্তৃত হায়নার হাসি। আমরা থমকে গেছি দরজার কাছেই। রাধারমণ বাবুর দিকে না তাকালেও বেশ বুঝতে পারছি ভদ্রলোক ঘামতে শুরু করেছেন ভীষণ, সামান্য কাঁপছেনও মনে হয়।
কারণ সামনে আর কেউ নয়, স্বমহিমায় বসে আছে এদেশের অন্যতম ক্রিমিনাল মাইন্ডের অধিকারী মিস্টার মেঘরাজ সামন্ত। এনার সাথে আমাদের পরিচয় আজকের নয়। কি হলো মিস্টার বাগচি, আমাকে দেখে চমকে গেলেন নাকি? কি আঙ্কেল, সারপ্রাইজ কেমন লাগলো বলেন? শুভদা দেখলাম ওর চোখে চোখ রেখে সোফায় বসতে বসতে বলল, না, অবাক হওয়ার তো কিছু নেই। যেখানে ক্রাইম সেখানে মেঘরাজ থাকবেন, সেটাই তো স্বাভাবিক। বরং আপনি না থাকলেই বেশি চমকাতাম। কি বলছেন মিস্টার বাগচি, আপনি আমাকে এক্সপেক্ট করেছিলেন এখানে, কিন্তু ক্রাইম কি আছে সেটাই তো জানি না। আমি জাস্ট ফর ঘুরতে এসেছি, কিন্তু মাইন্ড ইট মিস্টার বাগচি, ইউ ক্রাইম ফ্রাইম কিছু জানি না। ও তাই নাকি? তাহলে তো কোনো সমস্যাই নেই মেঘরাজজি। কিন্তু সকালে যে লোকটিকে পুলিশের হেফাজতে দিয়ে এসেছি, সেও মনে হয় আপনার সাথেই ঘুরতে এসেছিল, জাস্ট ফর ওয়ান্ডারিং। কি তাই তো? আমরা ততক্ষণে গিয়ে বসেছিলাম সোফাতে। রাধারমণ বাবুর রুমাল ততক্ষণে ঘাম মুছে মুছে ভিজে গেছে পুরোটাই। একবার ভাবলাম ওনাকে নিয়ে উঠে চলে আসি, না হলে ভদ্রলোকের প্রেশার হাই হয়ে খারাপ কিছু ঘটে যেতে পারে। কিন্তু উঠতে পারলাম না। শুভদার প্রশ্নের উত্তরে মেঘরাজ এমন ঝাঁঝালো গলায় লে আও বলে হাঁক দিলেন যে চমকে উঠে বসে পড়লাম। ওনার হাঁকে দেখলাম বাইরে থেকে একজন স্থানীয় মহিলা 3টে বোল সাজানো ট্রে নিয়ে ঘরে ঢুকে টেবিলে রেখে দিয়ে বেরিয়ে গেলেন। দেখলাম বোলে নুডলস রয়েছে। লিন আঙ্কেল, খেয়ে লিন, কোনো ভয় নেই। সত্যাকি বাবু লিন, আপনিও মিস্টার বাগচি খান। শুভদার দিকে চেয়ে দেখলাম ওর ঠোঁটে একটা বাঁকা হাসি, কিন্তু চোয়াল শক্ত হয়ে আছে। ও বোল হাতে তুলে কাঁটা চামচে কিছুটা নুডলস বিধিয়ে মুখে পুরল দেখে আমিও একটা বোল রাধারমণ বাবুর হাতে তুলে দিয়ে নিজেও নিলাম। মেঘরাজজি একটু হাসলেন, তারপর হঠাৎ মুখটা শিকারি বিড়ালের মতো করে বললেন, আচ্ছা, আমার লোক আপনার কোন বাড়া ভাতে ছাই দিয়েছিল মিস্টার বাগচি? দিয়েছিল বই কি, আলবাদ দিয়েছিল। আমার কাকাবাবু কাকিমাকে পুলিশ স্টেশনে আটকে থাকতে হয়েছিল সারা রাত। ওনারা কিন্তু আপনার বাড়া ভাতে কখনো ছাই দিতে আসেননি মেঘরাজজি, কিন্তু কিছু খারাপ লোকের জন্য। মিস্টার বাগচি, ওটা সামান্য ব্যাপার, পুলিশ তো ছেড়ে ভি দিয়েছে। তো আপনি কেন আবার এখানে টিকটিকিগিরি করতে এলেন? ভালোই ভালোই বলছি, বারো এসেছেন, ঘোরেন ফিরেন, ফির আঙ্কেল অ্যান্টনিকে নিয়ে কলকাতা ফিরে যান, বাস। এর শেষ না দেখে আমি ফিরছি না মেঘরাজজি। আসল কালপ্রিটকে না ধরতে পারলে গোয়েন্দাগিরি ছেড়ে দেব। আপ গোয়েন্দাগিরি ছড়িয়ে দিবেন? এ মেঘরাজ সামন্ত ক্রাইম ছেড়ে দিবে, বাট মিস্টার বাগচি কখনো টিকটিকিগিরি ছাড়তে পারবেন না। কে মিস্টার বাগচি, ঠিক বললাম কি না? আমার ফ্যামিলিকেই যদি প্রোটেক্ট না করতে পারি, তবে আমার টিকটিকিগিরি ছেড়ে দেওয়াই উচিত। তবে মনে হয় এবারের মতো টিকে গেল। বলে উঠেই আসছিল শুভদা। মেঘরাজ ধূর্ত শেয়ালের মতো নিঃশব্দে হেসে বলল, मिस्टर बागची, जरा सावधानी से रहना। इसके बाद আপনার ফ্যামিলির কিছু হলে আমি কিন্তু দায় থাকবো না, কেমন আঙ্কেল জি? বলেই রাধারমণ বাবুর দিকে চেয়ে বললেন, একটা পান খেয়ে যান আঙ্কেল। বলে নিজের পানের বাক্সটা এগিয়ে ধরলেন। শুভদা নিল দেখে রাধারমণ বাবুও হাত বাড়ালেন। দেখলাম ওনার হাত ভীষণ কাঁপছে। সকালে রাধারমণ বাবুকে সহাস্য বদনে বিছানায় উঠে বসতে দেখে বুকটা আবার কেঁপে উঠেছিল। গত সন্ধ্যা থেকে প্রায় মাঝরাত পর্যন্ত লোকটা পাগলের মতো বিলাপ করে গেছে,
আর মাঝে মাঝেই ভগবান বুদ্ধের মতো বসে বুদ্ধং শরণং গচ্ছামি বলে প্রলাপ বকে বকে মুখ ব্যথা করেছেন। এমনকি রাতে ঘুমের ঘোরেও উঠে বসেছেন কয়েকবার। শুভদাকে বারবার দেখেছি চেয়ারের হাতলে কিল আছড়ে বিড়বিড় করে বলতে, এই নিরীহ মানুষটাকে এইভাবে ভোগানোর সব হিসেব আমি তুলবই মেঘরাজ সামন্ত, নয়তো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখলাম রাধারমণ বাবু একদম ফিট, কিন্তু শুভদা আজ সকালে ওর সাথে বেরোতে আমাদের বারণ করে একাই বেরিয়ে গেছে। আমি রাতে ঘুমের মধ্যেও বেশ বুঝতে পেরেছি শুভদাকে ওর নোটবুকে মুখ গুঁজে বসে থাকতে, বারবার পায়চারি করতে। তবে গত রাতে ওর মুখে গাম্ভীর্য ভাবটা থাকলেও সকালে উঠে কিন্তু বেশ হালকা লাগছিল ওকে। তাই সাহস করে জিজ্ঞাসা করেছিলাম, বুঝতে পারলে কিছু? খুনি কি মেঘরাজের লোক? পারলাম, তবে খুনি কিন্তু মেঘরাজের লোক নয়। অনেক বড় ষড়যন্ত্র রে। এটা যে আর একটা দেশের গণ্ডির মধ্যে নেই সেটা আশা করি বুঝতে পেরেছিস। মানে? লাভের গুড় যেমন পিঁপড়ে খায়, তেমনি মেঘরাজ এখানে গুড়ের গন্ধে পিঁপড়ের মতোই এসেছে, কিন্তু হাতে কিছুই পায়নি। যদিও আমার মন বলছে খুনি আর পুঁথি দুটোই এখনো এ দেশেই, মানে এ শহরেই আছে। শুনে আমি সব জিজ্ঞাসা করতেই যাচ্ছিলাম যে কে খুনি, কিন্তু তার আগেই নিচের রিসেপশন থেকে খবর এলো শুভ্রনীল বাগচির নামে ফোন আছে। ও তাড়াতাড়ি নেমে গিয়ে খানিক পর আবার ফিরে এলো রুমে। তারপর তাড়াতাড়ি কয়েকটা জিনিস নিয়েই, আছে সতু, টেলিপ্যাথির জোর আছে বুঝলি, বলে ওর সিগনেচার হাসিটা হেসে বেরিয়ে গেল। ঠিক করেছিলাম লাঞ্চ করে তারপর একটু পায়ে পায়ে ঘুরে দেখব শহরটা, মাকে সঙ্গে নিয়েই বেরোবো। এত সব ঘটনার ঘন ঘটায় মা যেন বড্ড বেশি মুষড়ে পড়েছেন। বাবা আগাগোড়া শক্ত ধাতের মানুষ, কিন্তু মা তেমন নয় বলেই চিন্তা বেশি। তাই পরিকল্পনা মতোই মা, বাবা, আমি, রাধারমণ বাবু বেরোলাম ছোট্ট শহরটা ঘুরে দেখতে। আমরা হাঁটছিলাম খুব ধীরেই। রাস্তার পাশের ছোট বড় বিভিন্ন দোকান, জিনিস নাড়াচাড়া করে দোকানির কাছে দাম শুনেই রেখে দিচ্ছে মা। রাধারমণ বাবু দেখলাম বেশ কয়েক ধরনের বুদ্ধদেব, মহাকালের মূর্তি পছন্দ করে দরদাম করেও আবার রেখে দিলেন। মুখে চিকচিক শব্দ করে আক্ষেপের সুরে বললেন, বুঝলে সার্থকী, এ দেশটায় মনে হয় সব বড় লোকের বাস, নয়তো একটা ছোট শো পিসের দাম অত হয়। হ্যাঁ, কিন্তু যাই বলো ভাই, জিনিসটা চমৎকার। এমন স্লিপিং বুদ্ধ মূর্তি আমি দুটি দেখিনি। নিয়েই নিন তাহলে, কলকাতায় কিন্তু অমন জিনিস পাবেন না। তাহলে নিয়েই নি, হ্যাঁ কি বলো? বলে একজোড়া মূর্তি কিনে মার দিকে এগিয়ে দিলেন একটা। মায়ের মুখটা দেখলাম আনন্দ আর বিস্ময়ে মাখামাখি হয়ে গেল। দাম মিটিয়ে সবাই মিলে পরের দোকানের দিকে এগোলাম। আর ঠিক তারপরেই এমন একটা ঘটনা ঘটে গেল যেটা মুহূর্তের জন্য আমাকে হিমেল স্রোতে ভাসিয়ে দিল যেন। দুপুরের দিকে পারো প্রধান সড়ক জনশূন্য বললেই চলে। কিছু কিছু দোকানের ঝাঁপ বন্ধ। আমরা হাঁটছিলাম রাস্তার ডান দিকের ফুটপাত ধরে, বাবা সামনে, তারপর আমি আর রাধারমণ বাবু পাশাপাশি। দোকানের জিনিসপত্র দেখতে থাকায় মা একটু পিছিয়ে পড়েছিলেন, তাই মা একদম শেষে। হঠাৎ ভুটানি পোশাক পরিহিত একটা যুবক বাম দিকের একটা গলি থেকে বেরিয়ে এসে এগিয়ে এলো আমাদের দিকে। আমরা কিছু বোঝার আগেই কোমর থেকে একটা কুকরি বের করে ছুঁড়ে দিল আমাদের দিকে। বাবা, আমি, রাধারমণ বাবু তিনজনে ছিটকে সরে এসে দেখলাম মা তখনও ভয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে সেখানেই। কিন্তু আমাকে আরও চমকে দিয়ে রাধারমণ বাবু হাতটা বাড়িয়ে এক লাফ দিলেন মায়ের দিকে। কুকরিটা একটা শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল মাটিতে। সঙ্গে সঙ্গে যুবকটা ছুটতে শুরু করলো। আমি অবশ্য ততক্ষণে পিছু নিয়েছিলাম যুবকের, কিন্তু আমার কাছে এই গলি তো সম্পূর্ণ অচেনা, তাই কিছুটা গিয়েও হারিয়ে ফেললাম।
অগত্যা ফিরে এসে দেখি রাধারমণ বাবু হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে। আমি কাছে যেতেই কাগজের মোড়কটা খুলে সবুজ পাথরের মাথা ভাঙা বুদ্ধের মূর্তিটা দেখিয়ে বললেন, দারুণ জিনিস ভাই সাত্তকী, এ জিনিস সত্যি সত্যি কলকাতায় মিলবে না। তবে এই ঘটনা ঘটার পর মার কিছুতেই বাইরে থাকতে রাজি না হওয়ায় হোটেলের পথ ধরলাম। বুকের বাঁ দিকটা তখনও বেশ জোরেই ধুকপুক করছে। কি ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারত ভেবেই শির দানা যেন বরফ হয়ে গেছে। শুভদাও যে সেই সকালে বেরিয়েছে, এখনও তার পাত্তা নেই। কি করব বুঝে উঠতে পারছি না। রাধারমণ বাবু একবার বললেন, আরে সাত্তকী, হ্যাঁ তোমার দাদা তো একদম ভ্যানিশ যে, একবার যাবে নাকি পুলিশ স্টেশনে খোঁজ নিতে? দেখলে তো এরা কিন্তু নিরীহ মোটেই নয়। আমাদের যদি অ্যাটাক করতে পারে তাহলে তো তোমার দাদাকেও যাক একবার খোঁজ নিয়ে আসলে হতো না? ভেবে দেখলাম উনি ঠিকই বলেছেন। তাই বাবা মাকে হোটেলে পৌঁছে পুলিশ স্টেশনের দিকে পা বাড়ালাম। কয়েক পা গেছি মনে হয়, তারপরেই পিছন দিক থেকে প্রচণ্ড গতিতে ধেয়ে আসা একটা বড় গাড়ির হর্ন কানে এসে ধাক্কা দিল। আমরা সভয়ে পিছনে তাকাতেই দেখলাম চলন্ত গাড়ি থেকে হাত নাড়ছে আমাদের খুব পরিচিত একজন। গাড়িটা মাত্র কয়েক সেকেন্ড থামলো আমাদের সামনে। তাড়াতাড়ি উঠে আসুন, তুইও আয় বলে শুভদা মাঝের সিটের অন্য ধারে সরে গেল। আমরা তাড়াতাড়ি উঠে বসতেই গাড়ি আবার চলতে শুরু করলো ভীষণ গতিতে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, শুভদা বাদে বাকিরা কারা, কিছুই বুঝতে পারছি না। আমার এই কিংকর্তব্য বিমূঢ় অবস্থা দেখে শুভদা এক পেশে হাসিটা হেসে বলল, ঘাবড়াস না, এনারা সবাই পুলিশ। তবে পিছনে একজন আমাদের খুব চেনা লোকও আছে। যদিও আমি পিছনের সিটে বসা পুলিশদের আড়ালে থাকা সেই চেনা লোকটিকে দেখতে পেলাম না। দু একবার উঁকে ঝুঁকে দিয়েও লাভ হলো না দেখে শুভদাকে জিজ্ঞেস করলাম, আমরা ঠিক কোথায় যাচ্ছি বলবে? উত্তরে ও শুধু বলল, জানি না। এরপর আর কিছু জিজ্ঞাসা করার মানেই হয় না। অগত্যা মুখ বন্ধ করে চোখ রাখলাম রাস্তায়। গাড়িটা বেশ কিছুক্ষণ চলার পর এসে থামল একটা কনফ্লুয়েন্সে। শুভদা পারো আসার পথে বলেছিল, দুটো নদীর সঙ্গমস্থলকে এদেশে কনফ্লুয়েন্স বলে। এটা সম্ভবত পারো চু আর থিম্পু থেকে আসা ওয়াংচুর মিলনস্থল। এখান থেকে গাড়ি বাঁক নিল সোজা পূর্ব মুখে। যত এগোচ্ছি তত যেন ঠান্ডাটা কামড় বসাচ্ছে গায়ে। শুভদার সাথে গাড়ির অন্যান্য পুলিশদের সাথে মাঝে মাঝেই কথা হচ্ছে, তবে ইংরেজিতে। প্রায় ঘন্টাখানেক যাবার পর সামনের একটা কালো স্করপিও চোখে পড়তেই শুভদা উত্তেজিতভাবে দিস ওয়ান বলে ড্রাইভারকে নির্দেশ দিল। মুহূর্তের মধ্যেই আমাদের গাড়িটা স্পিড বাড়িয়ে সামনের গাড়িটাকে ওভারটেক করে খানিকটা এগিয়ে গিয়ে পথ আটকে দাঁড়ালো। আর সঙ্গে সঙ্গেই গাড়ি থেকে লাফ দিয়ে শুভদা সহ বাকি পুলিশরা হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে নেমে দাঁড়ালো। কিন্তু কালো স্করপিও ততক্ষণে পিছোতে শুরু করেছে। শুভদারাও এগিয়ে যাচ্ছে সেদিকেই। গাড়িতে আমরা 3 জন মানুষ বসে আছি। পিছনের লোকটি তখনও কমফর্টারটা মাথায় গলায় মুখে এমনভাবে জড়িয়ে রেখেছে যে ঠান্ডার এক কণাও প্রবেশ করতে পারবে না। আমি পিছনে কয়েকবার চেনার চেষ্টায় ব্যর্থ হলাম। ঠিক তখনই প্রচণ্ড শব্দে আবার চোখ রাখলাম রাস্তার দিকে। ততক্ষণে কালো স্করপিও মুখ ঘুরিয়ে আবার পারোর দিকে রওনা দিতেই যাচ্ছিল। তখনই শুভদা আর ইনভেস্টিগেটিং অফিসার গালচেন দর্জির হাতের অস্ত্র গর্জন করে উঠল একসঙ্গে। আর গুলি দুটোই গিয়ে লেগেছে স্করপিওর বাম চাকায়। সঙ্গে সঙ্গে গাড়িটা এক পাশে হেলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিল রাস্তার পাশের গাছে। শুভদা আর মিস্টার দর্জি সহ বাকিরা দৌড়ে গিয়ে ঘিরে ধরল গাড়িটাকে। আমিও আমাদের গাড়ি থেকে নেমে হাঁটা দিয়েছি শুভদাদের দিকে। পিছনে রাধারমণ বাবু আর তার পিছনে সেই মুখ ঢাকা ভদ্রলোক।
স্করপিওর কাছে গিয়ে দেখলাম শুভদা গাড়ির ভিতর থেকে টেনে বের করছে দুজনকে, আর সেদিকে পিস্তল উঁচিয়ে দাঁড়িয়ে আছে মিস্টার দর্জির পুলিশ বাহিনী। কিন্তু শুভদার দু হাতে ধরে থাকা দুজনকে দেখে অবাক হয়ে গেলাম। দুজনেই পড়ে আছে লামাদের গাঢ় মেরুন রঙের পোশাক। এদের মধ্যে একজনকে আমি দেখেছি তাকসাং মোনাস্ট্রিতে, আর একজন ঠিক পাহাড়ের বেসের কাছে। উপরে ওঠার জন্য ডান্ডা বিকোচ্ছিল লোকটা, কিন্তু এরা? শুভদা তাড়াতাড়ি ওদের হাতে ধরা পুটুলিটা কেড়ে নিল, আর তার থেকে বেরিয়ে এলো বহু পুরনো কাঠের উপর লাল রঙের কারুকাজ করা দুটো পুঁথি। আমি লক্ষ্য করিনি আমাদের পিছনেই আরেকটা ছোট গাড়ি ফলো করে এসে পৌঁছেছে। পুলিশের গাড়িতে আসামিদের তুলে দিয়ে শুভদা আমাকে আর রাধারমন বাবুকে নিয়ে উঠল পিছনের গাড়িতে। পিছনের সিটে বসে দেখলাম সামনে ড্রাইভারের পাশে বসে আছেন সেই কমফোর্টার জড়ানো ভদ্রলোক। উনি ড্রাইভারকে হাতের ইশারা করতেই গাড়ি চলতে শুরু করলো। এতটা রাস্তাতেও শুভদা স্পিকটি নট। আমার আর সবুর সইছে না, তাই থাকতে না পেরে জিজ্ঞেস করেই ফেললাম, এবার তো বলো। বেশি কৌতূহল ভালো নয় শুধু, রুমে গিয়ে সব বলছি, এখন চুপ করে বস। হোটেলে ফিরে খাবার পর সবাই মিলে জমিয়ে বসেছি আমাদের রুমে। আমি বললাম, কই এবার শুরু করো। শুনে শুভদা পান চিবুতে চিবুতে বলল, আসলে ঠিক কোথা থেকে শুরু করব সেটাই ভাবছি, জানিস। এই ঘটনার মূল কিন্তু গাঁথা আছে 809 খ্রিস্টাব্দে ইতিহাসের একটা পাতায়। সেখান থেকে না বললে ব্যাপারটা বোঝা শক্ত হবে। তোরা জানিস কিনা জানি না, তবে গুরু পদ্মসম্ভব ভুটানে এসেছিলেন মোট দুবার। প্রথমবার 807 খ্রিস্টাব্দে ভুটানের অধিকার নিয়ে ভারতীয় এক রাজা ও তিব্বতের মধ্যে বিরোধের মধ্যস্থতা করতে, আর দ্বিতীয়বার ভুটানের রাজার আমন্ত্রণে। এই দ্বিতীয়বার অসুস্থ রাজাকে সুস্থ করে ফেরার পথেই উনি এবং ওনার বাঘিনী বিশ্রাম নেন ওই তাকসং গুহায়। ও, উনি যে সেই সময়কার বিখ্যাত তন্ত্রাচার্য ছিলেন সেটা তো শুনেইছিস। হ্যাঁ শুনেছি। তারপর? তো এই গুরু পদ্মসম্ভব ভারত থেকে তিব্বত গিয়ে যে লামা ধর্মের প্রতিষ্ঠা করেন তার নাম হয় ক্রিং মাপা। ভারতের তান্ত্রিক বৌদ্ধ ধর্ম আর তিব্বতের প্রাচীন পোং ধর্মের মিশেলে তৈরি হয়েছিল এই ক্রিং মাপা। এরপর তিনি সাধনা ধর্মপ্রচারের সঙ্গে সঙ্গে একটি পুঁথিতে আবদ্ধ করতে থাকেন তার প্রচারিত ধর্মের ক্রিয়াচার, নিয়মাবলী, বিষয়বস্তু, এক কথায় তার প্রচলিত ধর্মের ধর্মগ্রন্থ আর কি। এবং যখন গুরু পদ্মসম্ভব ভুটানের রাজার নিমন্ত্রণ রক্ষা করতে আসেন, তখন নাকি তিনি সে গ্রন্থ সাথে করে নিয়ে আসেন। এরপর ওই তাকসাং গুম্ফাতেই সকলের অগোচরে তার তন্ত্রবিদ্যা চর্চা শুরু করেন এবং সেগুলো লিখে রাখেন অন্য একটা পুঁথিতে। তবে পুনরায় তিব্বত চলে গেলেও সঙ্গে করে পুঁথি দুখানি না নিয়ে গিয়ে রেখে যান গুহার মধ্যেই। এরপর 1862 সালে মহারানী ওই গুম্ফাকে কেন্দ্র করে মনেস্ট্রি নির্মাণ করান। তখনই কর্মচারী ও লামাদের চোখে পড়ে পুঁথি দুটি। তারপর সেগুলো সংরক্ষণের ব্যবস্থা করা হয়। কিন্তু তারপর? এরপরই তো জন্ম নেয় অপরাধ। আসলে তিব্বতে এখনো বেশ কিছু সেই ক্রিং মাপা ধর্মের মানুষ রয়েছেন। তাদেরই বক্তব্য ও পুঁথির অধিকারী তারা, আর সে অধিকার ফিরিয়ে নিতে তারা সব কিছুই করতে পারে। অতএব। বাপ রে, এত কিছু তুমি কি করে বুঝতে পারলে? গুড কোয়েশ্চেন। সেদিন মনাস্ট্রিতে জিজ্ঞাসাবাদের সময় আমি সবার সাথে আলাদা আলাদাভাবে কথা বলি। আমি যে হঠাৎ গিয়ে পড়ব সেটা ওদের জানা ছিল না। তাই আমার প্রশ্নে ওরা একটু ঘাবড়ে গিয়ে 4 জনের মধ্যে 2 জন একরকম উত্তর দেয়, বাকি 2 জন আলাদা আলাদা। আমার মনে সন্দেহ জাগে তখন থেকেই। আসলে লামা ইউগেন আর লিনচেন দুজনেই তিব্বতের ক্রিং মাপা ধর্মী, কিন্তু আসল পরিচয় গোপন করেই ওরা আশ্রয় নেয় তাকসাং গুম্ফাতে। ঘটনার দিন ওদের আগে থেকেই স্থির ছিল। প্ল্যান ছিল ফুল প্রুফ। রাতে নয় ঘটনা ঘটবে দিনের বেলায়। কারণ কিছুই নয়, পুলিশের নজর ঘুরিয়ে দেওয়া। ঘটল তাই।
ঘটনার দিন দ্বার বন্ধ হবার আগে সকালে প্রধান লামা বাদে বাকিদের খাবারে মেশানো হলো ঘুমের ওষুধ। তারপর তাদের মুখ হাত বাঁধতে বেশি বেগ পেতে হয়নি। এরপর শুধু কাজ ছিল প্রধান লামাকে হিপনোটাইজ করে পুঁথি দুটো কোথায় আছে সেটা জেনে নেওয়া। হিপনোটিজম? কিন্তু সেটা যে করা হয়েছে বুঝলে কেমন করে? বোকার মতো কথা বলিস না শুধু। পুলিশ অকুস্থলে একটা চেন সমেত ক্রিস্টাল পেয়েছে, আর একটু জিজ্ঞাসাবাদ করলে ইউগেন নিজেই সে কথা স্বীকার করবে। ও আচ্ছা, কিন্তু তারপর? তারপর আর কি, ঠিক দ্বার খোলার সময় হলেই শোরগোল বাঁধিয়ে আবার নিজেদের বেঁধে ফেলে পড়ে থাকে বাকিদের বেঁধে রাখা লামাদের সঙ্গে, যাতে পুলিশ ভাবে অপরাধী হয় তাদের চোখ এড়িয়ে পালিয়ে গেছে, নয়তো মিশে গেছে দর্শনার্থীদের সঙ্গে। কিন্তু এত কিছু করেও শেষ মুহূর্তে এসে যে প্রধান লামার ঘোর কেটে যাবে সেটা বুঝতে পারেনি। খুনের ইচ্ছা না থাকলেও নিজেদের বাঁচাতে তাই খুন করতে হয়। আর তখনই দুজনের মধ্যে একজনের পা আটকে যায় দেওয়ালের গায়ে গজালের মতো উঠে থাকা একটা পাথরে। ছেঁড়া পোশাকও পুলিশ উদ্ধার করেছিল যদিও, কিন্তু সেই পোশাক ইউগেন তাড়াতাড়ি বদলে ফেলে অন্য পোশাক পরে মিশে গিয়েছিল বাকি লামাদের সঙ্গে। কিন্তু সেদিন আমি কথা বলার সময় দেখেছিলাম ও বেশ খুঁড়িয়ে হাঁটছিল। এরপর ইনভেস্টিগেটিং অফিসার মিস্টার দর্জিকে সব খুলে বলতে ওনার একজন স্টাফ সিভিল ড্রেসে নজর রাখে ইউগেনের ওপর। কিন্তু তার মধ্যেও পুলিশের চোখে ফাঁকি দিয়ে ইউগেন পাড়ি দেয় তাশিগংয়ের দিকে। মানে যে রাস্তায় আমরা একটু আগে ঘুরে এসেছি, তাই তো? ঠিক, এই তাশিগাং ভুটানের একদম পূর্বে অবস্থিত। এরপরেই ভারতের সীমানার ওপারে অবস্থিত অরুণাচল প্রদেশ। আর এই রাস্তা দিয়েই চীনারা বহু বছর আগে আক্রমণ করেছিল ভুটানে। তবে এদের প্ল্যান ছিল দ্রুত ওদের ধর্মগ্রন্থটি নিয়ে তিব্বতে চলে যাওয়া। কিন্তু সেদিন রাতের মধ্যে ওরা যেতে পারেনি, কারণ সে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আর পাহাড়ি বৃষ্টি কতটা ভয়ঙ্কর সে কথা আশা করি তোকে বলে দিতে হবে না। আর পরের দিন পুলিশের প্রচণ্ড নজরদারিতে হয়তো ও সাহস করে বেরোতে পারেনি। এতক্ষণ হা করে শুভদার কথাগুলো শুনছিল রাধারমন বাবু, কিন্তু এবার বলে উঠলেন, আরে মহাই, তাহলে এত বড় ঘটনায় মেঘরাজ সামন্ত কি করলো? তাহলে গাড়ির তৃতীয় ব্যক্তির সঙ্গে আলাপ হয়নি বুঝি? শেষ চালটা আজ উনি দিয়েই আমাকে জিতিয়ে দিয়েছেন। উনি মেঘরাজ সামন্ত। যদিও উনি সৎ উদ্দেশ্যে ভুটান আসেননি, ওনারও নজর ছিল এই পুঁথিগুলোর উপর। হাতে পেলে বিশাল অঙ্কের যে একটা ব্যবসা হতো সেটা উনি জানতেন। ইউগেনকে বেশ মোটা অঙ্ক অফারও করেছিলেন, কিন্তু চেষ্টা করেও যখন হাতে এলো না, তখন উনি আমাকে সকালে ফোনে জানান পুঁথি সহ খুনি পালিয়ে যাচ্ছে আমাদের ধরা ছোঁয়ার বাইরে। এটা সত্যি যে একবার ইউগেন তাশিগাং ক্রস করে চীনে পৌঁছে গেলে আমাদের করণীয় কিছুই থাকতো না। এরপর গাড়ির নাম্বার, রং এইসব সম্পর্কে উনি ইনফর্ম করেন। তখন গাড়িতে অবশ্য পুলিশের কাছ থেকে নিজেকে আড়ালে রাখতে মুখ ঢেকে বসেছিলেন উনি। আমার মুখ হা হয়ে গেছে শুনে। বাবা মারও একই অবস্থা। রাধারমন বাবু সবিস্ময়ে বলে উঠলেন, বলেন কি মহায়, মেঘরাজ সামন্ত আপনাকে? উফ, হাইলি সাসপিশাস। এদিক হজম হচ্ছে না মহায়। আর হজম করে কাজ নেই, এবার একখান উপন্যাসে হাত দিন দেখি। সে আমি তৈরি, লেখালেখি শক্ত আর হালের নয়, একখানা জব্ব নামও ভেবে রেখেছি। শুভদা সহ আমরাও একসাথে জিজ্ঞাসা করে উঠলাম, কি কি নাম? উনি খানিক লাজুক হাসি হেসে বললেন, সাংগ্রি লা সরগরম। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর তারই সাথে আমাদের গল্পগুলিকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তাহলে পরবর্তীকালে আমাদের বিভিন্ন গল্পের আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার প্রথমে। আজকের গল্পে শুভদা অর্থাৎ শুভ্রনীল বাগজির চরিত্রে দেবাঞ্জন,
সতু, সাকেত বা সাত্তকী বাগচির চরিত্রে অভিক, রাধারমণ মুখুজ্জের চরিত্রে রাজ চট্টোপাধ্যায়, মেঘরাজ সামন্তের চরিত্রে পার্থ মুখার্জি, সাত্তকীর বাবার চরিত্রে দীপ্তিমান নন্দী। আজকের গল্পের শব্দগ্রহণ এবং শব্দ সংযোজনে রয়েছে সৃজা। আজকের গল্পের আবহ পরিকল্পনায় রয়েছে দেবদত্ত। আজকের গল্পের প্রচ্ছদ নির্মাণে রয়েছে পিক্সেলেট গ্রুপ থেকে সৌভিক। তাহলে আজকের মতো এই পর্যন্ত। এরপরই আসছে আমাদের শারদীয়া স্পেশাল প্রজেক্টের দ্বিতীয় ভাগ, মাইথোলজিক্যাল অ্যাডভেঞ্চার দ্বারকা রহস্য। শুনতে ভুলবেন না, আসছে খুব শীঘ্রই। ধন্যবাদ, শুভরাত্রি।